ধন্যবাদ। আমরা খুব সমৃদ্ধ হলাম না, তবে আমার একটা প্রশ্ন মনে আছে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আজকালকার দিনে তো রোগা হওয়া বা মোটা হওয়া মানে আন্ডার ওয়েট বা ওভার ওয়েট, তারপর যদি ওভার ওয়েট হয় ওবেসিটি, সেটা একটা মানে প্রবলেম। কিন্তু আমরা যেটা জানলাম এখান থেকে যে আমার ওজন আমি আমার অ্যাপিয়ারেন্স সেটা তো রিয়েলি ম্যাটার করছে না, কিন্তু ধরা যাক কেউ পেশাগতভাবে ডায়েটিশিয়ান, এবার একজন ডায়েটিশিয়ান ব্যক্তি যে প্রফেশনালি চেম্বার করছেন, ডায়েটিশিয়ান করছেন, ধরা যাক তার একটা কোনো শারীরিক সমস্যা, মানে আমি যখন পেশায় যাবো সেটার সাথে তো আমার আগে থেকে পূর্বনির্ধারিত শারীরিক সম্পর্কটা কানেক্টেড নয়। আমার অলরেডি আগে থেকে একটা শারীরিক সমস্যা, যেমন থাইরয়েড, আমার একটা ওষুধি যত্ন আছে, সেটা থেকে আমি গিয়ে ঝুঁকিয়ে একেবারে চিকিৎসা হতে পারবো, কিন্তু আমি ডায়েটিশিয়ান হিসেবে একটা কাজ শুরু করতে যাচ্ছি, সেইখানে তো বলা হচ্ছে আমার নিজের একটা ম্যাটার করছে, সেটা নিয়ে কিছু বলা। খুব সুন্দর প্রশ্ন, অনেক অনেক ধন্যবাদ বাবা, ভেরি নাইস কোয়েশ্চেন। ঠিক, দেখো এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাইবো যেটা ওর প্রশ্নের সাথে খুব জড়িত এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের সুস্থ থাকারও তো একটা বিষয় থাকে, ফলে অনেক সময় ওবেসিটিকে নিয়ে এমনকি যারা মেডিকেল প্রফেশনে আছে তারাও অনেক সময় বলবেন যে ওজন বৃদ্ধি হলে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি। তো আমি বলবো একটা দিক হচ্ছে যে যদি আমার ফিট থাকার জন্যে আমায় কিছু শারীরিক শৃঙ্খলা বা কিছু নিয়মকানুন ফলো করতে বলা হয়, আমি কিন্তু সেটার একেবারেই বিপক্ষে নই। ধরো যাক কারোর খুব হাই কোলেস্টেরল, তাকে হয়তো বলা হচ্ছে যে আপনাকে একটু নিয়মিত হাঁটাচলা করতে হবে, কিন্তু নাহলে এটা আপনার কার্ডিয়াক প্রবলেমে যেতে পারে। এবার সেটা করলে সেই শৃঙ্খলায় গেলে অটোমেটিক্যালি তার কিছুটা ওজনও হয়তো হ্রাস পাবে। যিনি ডায়েটিশিয়ান তিনি একটা নির্দিষ্ট ওজনের হলে বা তার যদি ব্রড স্ট্রাকচারও হয়, এবং তুমি যেটা বললে যে তার যদি একটা ফিজিক্যাল কোনো কন্ডিশনও থাকে, ধরো তার থাইরয়েড আছে যে কারণে তিনি হয়তো সেই অর্থে চিপচিপে নন, আমার মনে হয় হ্যাঁ গোড়ার দিকে হয়তো এটা নিয়ে এক ধরনের মানসিক নির্মাণ থাকতে পারে। যারা ধরো তাদের কাছে যাচ্ছেন মনে হতে পারে যে বাবা উনি তো নিজেই মোটা, উনি আর আমাকে রোগা কী করবেন। কিন্তু এও আমি অনেক সময় দেখেছি আমরা যখন কারোর কাছে একটা কোনো সাহায্য পেতে যাই, আমরা আমাদের নিয়ে অ্যাকচুয়ালি এতটা ব্যস্ত হয়ে পড়ি যে সাহায্য পেলে তারপর সাহায্য পাওয়া মানুষটির কাছে ফেরত যেতে আমরা দুবার ভাবি না। ফলে এই জড়তাটা প্রাথমিকভাবে তার হয়তো নতুন করে কাউকে পেতে, পেশেন্টস পেতে বা ক্লায়েন্টস পেতে একটু অসুবিধা তৈরি করতে পারে, কিন্তু যদি একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়, যেটা আমরা বলি যে কেউ কেউ এসেছিলেন, উপকৃত হয়েছেন, তখন না উনি তো একজন মোটা ডায়েটিশিয়ান, এইটা আমাদের মাথায় আলাদা করে কাজ নাও করতে পারে। যেটা কাজ করে সেটা হচ্ছে ওর কাছে গিয়ে কিন্তু বাবা দেখ রোগা হওয়া গেছে, বা উনি কিন্তু যেটা সাজেস্ট করেন এটা কিন্তু খুব কাজে আসে। আরও যেটা ইম্পর্টেন্ট, এমনও হতে পারে যে তিনি হয়তো এটাও বললেন যে দেখো খুব যে রোগা হতেই হবে তা নয়, আমিও তো অতটা রোগা নই, কিন্তু ফিট হওয়ার জন্য তোমায় কী ধরনের ব্যালেন্স ডায়েটে যেতে হবে। তো উল্টো দিক থেকে এটা কিন্তু আরেকজন মানুষকে এনকারেজও করতে পারে যে আমাকে ওই যে একটা বডি আইডিয়ালিজম যেটার কথা আমরা বলছিলাম, যেটা সারাক্ষণ দেখানো যে তোমাকে এরকমই দেখতে হতে হবে, আমার ডায়েটিশিয়ানই সেইটাকে ফলো করেন না, কিন্তু উনি তো ফিট, উনি যথেষ্ট সাকসেসফুল। তাহলে এটাও যে একটা ভ্রান্ত ধারণা যে একটা নির্দিষ্ট কাঠামোর চেহারা মানেই তুমি ফিট, এটাকেও আমি আমার ডায়েটিশিয়ানকে একটা উদাহরণ হিসেবে রেখে কিন্তু অন্যভাবে নিজের কাছে আনতে পারি। ফলে আমার মনে হয় গোড়ার দিকে হয়তো আমাদের কিছু ভ্রান্তি, কিছু স্টিরিওটাইপস, কিছু রিজিড থটস থাকতে পারে, কিছু ডাউটসও থাকতে পারে, আমরা গোড়াতেই যেন গোটাটাকে রিজেক্ট করে না দিই। তিনিও যদি যা তাতে তিনি যদি লেগে থাকেন নিজের কাজে এবং নিজের কাজটা যদি ঠিকভাবে ডেলিভার করতে পারেন, ওইটুকু স্টিরিওটাইপ বা ওইটুকু বডি ইমেজ রিলেটেড রেজিস্ট্যান্স অতিক্রম করা ইভেনচুয়ালি বোধহয় খুব কঠিন হয় না। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, গুড আফটারনুন। আপনি দুটো ওয়ার্ড ইউজ করলেন যে আমরাও তো আমাদের সাথে বলছি, আর একটি ওয়ার্ড স্যাটিসফাই। হ্যাঁ, তো আমরা প্রতি মুহূর্তে পাশে থেকে কোনটা ভালো সেটা দেখতে যাচ্ছি, যে ফুলগুলো তুলে রাখি আপনি বলুন। এবার আমরা কি দিনের শেষে কি নিজেদেরকে কোনোভাবে একটা ভালোবাসছি না? বাহ, খুব সুন্দর প্রশ্ন। কি নাম আপনার? জি না। ঝিলাম।
অ্যাকচুয়ালি সেলফ লাভের কনসেপ্টটাও না, তুমি বসতে পারো, থ্যাংক ইউ, তুমিই বললাম, সেলফ লাভের গোটা কনসেপ্টটাই না এখন খুব গুলিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে। আমরা আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই বডি বলে প্রচুর স্লোগানিং করছি বটে, কিন্তু সেলফ লাভ মানে আসলে কি? বহু সময় আমরা আসলে একটা খুব হীনন্মন্যতায় ভোগা, বড় নিরাপত্তাহীনতায় ভোগা আমিকে একটু চাঙ্গা বোধ করানোর জন্য চারটি মন্ত্র আওড়ানোর মতন করে আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ বলছি বটে, কিন্তু কিছুই লাভিং করে উঠতে পারছি না। তাহলে কোথাও না আমার মনে হয় যে এই যে আমরা, দেখো আমরা অন্যদের খুঁতও দেখেছিলাম, অন্যদের খুঁজে দেখি না কেন, এই সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পাওয়া যায়, আবার অন্যের আনন্দে আনন্দিত হওয়ার যে মন, মুদিতা, সে তো হারিয়ে বসে আছি আমরা। খুব রেয়ারলি ওই মন আসে, খুব রেয়ারলি। ও বাবা, ও তো ওখানে চান্স পেয়ে গেল, দেখেছিস? ইটস নট এ ভেরি হ্যাপি মাইন্ড। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু অন্যের আনন্দে আনন্দিত আমরা কম হই কেন? কারণ নিজেদের জীবনগুলো নিয়ে তো খুশি নেই। ধরো যদি আমি আমায় নিয়ে স্যাটিসফাইড থাকি, তাহলে ওর ভালোটা নিয়ে তো আমার অসুবিধা হওয়ার কথাই ছিল না। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে এতই ডিস্যাটিসফাইড, কারুর একটা কিছু হয়েছে শুনলেই মন একেবারে চুপসে গেল। এবং সেখানে দেখবে যে কোনো কারুর একটা খুঁত নিয়ে, যে কারণে সোশ্যাল মিডিয়ায় এত লম্বা লম্বা পোস্ট নামে, আমরা দৌড়ে গিয়ে ওর নামে লেখা হচ্ছে, চল যাই, দল ভারী করি, ছুটতে ছুটতে গেছি সবাই মিলে, দারুণ আনন্দ হয় আমাদের। এই যে মানসিকতাটা, সেটাও কিন্তু আমরা আসলে একভাবে যদি খতিয়ে দেখি, আমার আমায় নিয়ে অতৃপ্তির সঙ্গে কোথাও কোরিলেটেড হতেও পারে। কারণ প্রথম কথা হচ্ছে, এর মানে এই নয় যে অন্যেরা সকলে একেবারে অপূর্ব, তাদের কারুর কোনো খুঁত নেই। খুঁত সকলেরই থাকতে পারে, আমরা তো কেউ নিখুঁত নই, আমরা উৎকর্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, নিজেরাও করছি, অন্যরাও করুক, চাইবো হয়তো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা না নেগেটিভটাতে অনেক বেশি ডুয়েল করি, অনেক বেশি থাকি নিজের। ওই যে বললাম যে মাঝে মাঝে যদি নিজের মনকে জিজ্ঞেস করা যায়, ওয়্যার আর ইউ, গেছো কোথায়, কী নিয়ে ব্রুট করছে, আমাদের ব্রুডিং মাইন্ড অনেক কিছু জানিয়ে দেয়। কিন্তু সেখানে অনেক সময় আমরা সেলফ লাভটাকে না খুব সুপারফিশিয়ালি দেখছি। ধরা যাক আমার যা ইচ্ছে তাই করবো, এটা সেলফ লাভ নয়। আমি কোনো ডিসিপ্লিন মানি না, এটা সেলফ লাভ নয়। ধরো কেউ যদি বলে যে আমি নেশা করি, এটাই আমার সেলফ লাভ। কোন সেলফটাকে তুই লাভ করছিস? 5 বছর পর যার সিরোসিস অফ লিভার হবে, ওটা তুই নোস, ওটাও তো তোরই একটা সেলফ। তাহলে সেলফ লাভ মানে কি 19শে মার্চ 2026 সালের সেলফ? 2027 সালের সেলফটার কি হবে? তাহলে আমি এমন একটা কাণ্ড করতে লাগলাম যে 27 সালে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, কি সেলফ লাভ হলো? ফলে সেলফ লাভটাকে আমাদের একটু তলিয়ে দেখতে হবে। আমি মনে করি সেলফকে নিয়ে কন্টেন্টেড বোধ করা, যে আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, কিছুটা নিজেকে নিয়ে আত্মসন্তুষ্টি থাকুক, কিন্তু সেটা আত্মপ্রশ্রয়ে না যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কমপ্লেসেন্ট হয়ে যাই। ধরা যাক আমি 40 পেলেই খুশি, এটা বলছি না, আমি নিশ্চয়ই তার থেকে বেশি পাওয়ার মতন চেষ্টা করব, কিন্তু যদি এই মুহূর্তে আমার এই নাম্বারটা এসে থাকে, এই মোমেন্টে এটা নিয়ে হাই হাই কী হলো, হাই হাই কী হলো না করে কি করা যেতে পারে ভাবতে পারি। তো আমার যদি মনে হয় যে না, আমি সত্যি ওজন কমাতে চাই, কারণ আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার সচল থাকতে হবে, আমি কেন মোটা, আমার তো বাড়ি শুদ্ধ সবাই মোটা, হাই হাই আমায় কত খারাপ দেখতে, এইটা ইজ নট দ্য মডেল। বা কেন সবাই রোগা হয়ে গেল, আমি পারলাম না, দিস ইজ অলসো নট দ্য মডেল। কি করা যেতে পারে? ব্রুডিংকে প্ল্যানিংয়ে ট্রান্সফর্ম করো। দেখো যে এক্স্যাক্টলি কোন কোন স্টেপস আমার হাতে আছে। ডাক্তারের সাথে কথা বলতে পারি যে আচ্ছা আমার তো এরকম বডি স্ট্রাকচার, টেন্টেটিভলি কোন ওজনে আমার আসা উচিত, কী ধরনের লাইফস্টাইল আমি ফলো করতে পারবো, একটা অ্যাটেনেবল গোল সেট করি, এবং সেটাকে যদি আমি এক্সিকিউট করতে পারি, ওই মোমেন্টে ওইটুকু করাতেই যদি আমি একটা স্যাটিসফ্যাকশান আনতে পারি। মানে এটা কিরম জানো তো ছিলাম, আমি চা খেতে খেতে ভাবছি কফি খেলেই হতো, এইটা গোলমেলে মন। আমরা এটা করি, আমরা যেটাতে যখন এক্সপোজড, আসলে ওটায় পুরোপুরি নিজেকে দিচ্ছি না, ফলে আমাদের অ্যাকচুয়ালি স্যাটিসফাইং মোমেন্টস জীবনে ভীষণ কমে আসছে, নিজেকে নিয়েও নিজের পরিপার্শ্ব নিয়েও। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ও দুজন একসঙ্গে, আচ্ছা ঠিক আছে, একে নিয়ে তারপরে তোমার কাছে আসে বাবা। হ্যাঁ বলো, বসেও বলতে পারো, আমি শুনতে পেলেই হলো, বলো 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 বলো। গুড আফটারনুন। আমরা প্রশ্ন ছিল যে আপনি বললেন যে এই কালো জল এবং সাদা জল, এটা খাওয়ার পরে বুঝেছি যে মা
থ্যাংক ইউ, বাহ খুব সুন্দর। বলো বলো বলো। আর ছিল যে যখন কেউ আমার সম্পর্কে কিছু বলেছে না আমার ভালো লাগে, মোটামুটি সব স্মল লেভেল ইয়া অনেক ভালো লাগে, আমার ভালো লাগছিল না না। আমি সামনের বাচ্চাকে কোল করতে চলে গেল, রাইট। হুম 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 হুম। আমার এটা হচ্ছে প্রবলেম। ইয়া ওকে। পারফেক্ট, খুব সুন্দর। ইয়া। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট জায়গা যে আমরা সোশ্যাল হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কীভাবে আসবো সেটাই যাওয়ার আগে ওর সাদা জল আর কাদো জলের প্রশ্নতে আসি। যেটার কনটেক্সটে এটা বলেছিলাম সেটা হচ্ছে যে ধরো আমরা যখন নিজের মনকে দেখার তো খুব একটা অভ্যাস থাকে না, তোমাদের যার যার যদি কারুর এখানে আমি শিওর কারুর কারুর হয়তো বা থাকতে পারে মেডিটেশনের যদি অভ্যাস থাকে বা কোনো ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি কেউ যাও, এখানে মাতাজিরা যারা আছেন দিদিরা যারা আছেন তাদের তো সেটা নিশ্চয়ই তাদের সাধনার অংশ, কিন্তু বাকিদের ক্ষেত্রেও এটা তো আমাদের অনেকের চর্চার অংশ হয়। তখন অনেক সময় দেখা যায় গোড়ার দিকে মন ফালতু কথা বলছে, জাঙ্ক প্রোভাইড করছে, মানে কিছু ভাববো না তাতে যাওয়া অনেক পরে আসে। অ্যাকচুয়ালি তুমি যদি মেডিটেট করতে বসো দেখবে মন কত চঞ্চল, যতক্ষণ না মনের দিকে তাকাইনি ততক্ষণ মন যে কী কীর্তি করে বেড়ায় দেখাই যায়নি। তো দ্যাট ইজ দ্য ব্ল্যাক ওয়াটার, ওই অনেক জাঙ্ক বেরোচ্ছে। আমি বলবো প্রথম থেকে সেটা নিয়েও জাজমেন্টাল হয়েও না। আমি যে লিনিয়েজে সঙ্গে আছি তাতে আমাদের এটা ভীষণভাবে শেখানো হয় যে অ্যাটলিস্ট লেট ইট ফ্লো, দেখো কী যাচ্ছে মন কী কী তোমায় দেখাচ্ছে, কিছু করো না, লাভ দিয়ে উঠো না, এনগেজ করো না, লেট ইট বি। তো ওই জায়গাটা আমরা কখনো কখনো কালো জলটা একটু বইয়ে দিই, ফলে মনে যখন অনেক সময় অনেক নেগেটিভ নয়েজও আসছে ওই ঝড়ে নৌকা বেও না। এটা কিরম জানো তো, তুমি যদি একটা নদীর পাড়ে বসে থাকো অনেক কিছু বয়ে যায়, তো ধরো একটা নৌকা গেল, মেবি ইউ সি আ শিপ, maybe you see a small boat, you don't jump onto everything, you don't take each and every ride. তোমার যেটায় উঠে যেখানে যাওয়ার তুমি তো সেই নৌকাতেই সবার হবে, সামনে দিয়ে যা যা গেল সবকটায় তো লাফ দিয়ে উঠছো না। একইভাবে মন যা যা কথা বলছে সবকটার ঘাড়ে চড়ো না, বয়ে যেতে দাও। আমরা ওটাতে এটা কি করে ভাবছি, দিস ইজ হাউ আই এম অ্যাডিং এনার্জি ফিউয়েল টু জাঙ্ক। মনের জাঙ্ককে ফিউয়েল দিও না, ভেসে চলে যাবে, ও কিছু করবে না, বেশিক্ষণ থাকবে না। ইটস আ ফিলিং, উঠেছে নেমে চলে যাবে, উঠেছে নেমে চলে যাবে। এটা হচ্ছে ওই ব্ল্যাক ওয়াটার। কিন্তু তুমি যেটা বললে যেটা খুব ইন্টারেস্টিং, যে আমি যদি রিফ্লেক্টও করি আজকে সারাদিন আমি কী কী করলাম, কিরম কিরম হলো, অ্যান্ড হাউ ডু আই ফিল অ্যাবাউট ইট, ইটস আ ভেরি গুড প্র্যাকটিস আমি বলবো। কারণ আমরা বহু সময় সত্যিই সেটা করি না। আমার সাথে কী কী ঘটলো তাতে পরে আসছি, আমি কী কী ঘটালামও দেখবো। আমি কি কি কিছু করেছি যেটাতে আমার মনে হচ্ছে এটা এরমভাবে না করলেই হতো, বা আমি এমন কিছু কি করতে পারতাম যে টাইমটা দিইনি, ওটা টাইমটা নষ্ট করেছি। যদি এই মনটা জাগে আমি বলবো যে ইটস আ ভেরি প্রেশিয়াস মাইন্ড, ইটস আ মাইন্ড অফ গ্রোথ। কারণ আমি আটকে যাইনি। গিল্টি ফিল করো না, রিগ্রেট রাখো, দুটো এক নয়। গিল্ট বা অপরাধ বোধ আর অনুতাপ এক নয়। অপরাধ বোধ তুমি কি করে এটা করলে বলে আমাকে আবারও আমিতে আচ্ছন্ন করে। রিগ্রেট বা অনুতাপ আমাকে আমার অ্যাকশনটাকে কারেক্ট করতে শেখায়, ফোকাসটা আই নয়, ফোকাসটা হচ্ছে অ্যাকশন। রিগ্রেট ইজ ভেরি গুড। আমি যদি ভাবি আচ্ছা আমি এটা এরমভাবে ওনাকে বললাম, না এটা আমার ঠিক হলো না, এটা না আমার এরমভাবে বলা উচিত ছিল, বা আরেকটা ধাপ এগিয়ে ভাবা যেতে পারে, কেন বলেছিলাম, ইন্টেনশনটা দেখি তো। আমি যে আমার এই বন্ধুকে বললাম যে না আমার তোর সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না, আমি কেন বললাম, ইন্টেনশনটা কী ছিল, ইন্টেনশনটা ম্যাপ করো। যদি ম্যাপ করতে গিয়ে মনে হয় না না একটু মিসবিহেভ করেই বলে ফেলেছি, এই কারণে বলেছি, আসলে আমার একটু হিংসে হচ্ছিল, ঠিক আছে তাহলে ওই মনটাকে নিয়ে আরেকটু চর্চা করি যে দেখ বাবা এটা তো ভালো নয়। এবং কী দিয়ে আইডেন্টিফাই করবে জানো তো, যে মন জাগ্রত হলে ভালো লাগে না, দ্যাট ইজ নট আ ভেরি হেলদি মাইন্ড, হেল্পফুল মাইন্ড, ইফেক্টিভ মাইন্ড। ধরো যখন খুব রেগে যাচ্ছি, হিংসে করছি, ভীষণ একটা মানুষের কিছু নিয়ে হয়তো তাকে নিয়ে একটা আক্রোশ বোধ করছি, আমরা রাগ, হিংসে, আক্রোশ আর হ্যাপিনেস একসঙ্গে কখনো দেখতে পাবো না। অ্যান অ্যাংরি মাইন্ড ক্যান নেভার বি আ হ্যাপি মাইন্ড, আ জেলাস মাইন্ড ক্যান নেভার বি আ হ্যাপি মাইন্ড। তাহলে যে মাইন্ডটা অ্যারাইজ করলে আনহ্যাপিনেস আসছে ওটাই আমার কালো জল, ওটা জাঙ্ক,
ওটাকে বয়ে যেতে দিই, এখন সরে যাক, তারপরে দেখি কি উঠে আসে, কি ভেসে ওঠে। আচ্ছা এখন যদি কিছুক্ষণ আমার খুব বিমর্ষ মনও থাকে, কিচ্ছু করতে হবে না, ওটাকে বয়ে যেতে দাও, জাস্ট বয়ে যেতে দাও। হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কাঁদো। যদি সে অবকাশ থাকে কাঁদোই না, কি আছে, টিয়ার গ্ল্যান্সরা আছে কি করতে, লেট ইট ওয়াশ আউট। তারপরে দেখো মন আর কি তুলে আনছে। নাও কামিং ব্যাক টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, আমরা কিছু কিছু ক্ষেত্রে বাউন্ডারি সত্যি ড্র করতে পারি কিনা আমাদের দেখতে হবে। বন্ধুদের সঙ্গে অ্যাসার্টিভ হতে যদি পারি, অ্যাগ্রেসিভ নয়। অ্যাগ্রেসিভ হবার অ্যাসার্টিভ হবার প্রাথমিক পার্থক্য এটুকুই যে আমি যখন অ্যাগ্রেসিভ হচ্ছি আমার উদ্দেশ্য তোমাকে আঘাত করা, আমি যখন অ্যাসার্টিভ হচ্ছি আমার উদ্দেশ্য আমাকে প্রোটেক্ট করা, দুটো এক না। ফলে আমি যদি এটা বলি যে তুই এটা আমায় বলিস না রে, আমার না ভাল লাগে না, তোর আবার সবেতে, ইটস নট আ বিগ ডিল, ধরো বললো, অ্যাকসেপ্ট করো, বলো মেবি দ্যাটস হোয়াট ইট ইজ ফর ইউ, বাট ইট ডাজ ম্যাটার টু মি অ্যান্ড আই এম নট কমফোর্টেবল। দেখো, আই এম নট কমফোর্টেবল, আই ক্যান স্পিক ফর মাই সেলফ, আই এম নট সেইং দ্যাট দিস ইজ আ ডিসকমফোর্টিং স্টেটমেন্ট, দেন আই এম স্পিকিং ফর আদার্স, নো। আমি তো একটা সার্বজনীন উক্তি করছি না, আই এম স্পিকিং ফর মাই সেলফ। আমার এটা খেতে ভালো লাগে না, এটা আর এটা খেতে খারাপ, দুটো বাক্য তো এক না। তো আমি তো এটা ডেফিনেটলি বলতে পারি যে দেখ এটা না আমার ভাল লাগে না, বা আমাকে না তুই না এইভাবে যখন কাউকে নিয়ে বলিস যে তোকে আজকে বাজে দেখাচ্ছে, জঘন্য হয়েছে, এটা আমাকেই বল বা যাকেই বল, আমার এই উক্তিটা ভাল লাগে না। আমাকে বললেও ভাল লাগে না, অন্য কারোকে বললেও ভাল লাগে না। আমার দিক থেকে বলতে পারি, দেখো বলাটা আমার উদ্দেশ্য এই যে আমি জানান দিলাম, তথাপি সে নিজে এটা শুনবে কিনা, বন্ধ করবে কিনা, এটা কিন্তু আমাদের হাতে নাও থাকতে পারে বাবা। সো এটারও আমাদের কিন্তু একটা কোথাও মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় ভাবি বললে কি লাভ, হবে তো না, ওটা তো আমার হাতে নেই। আবারও ইন্টেনশন ম্যাপ করো, আমি কেন করেছিলাম, কারণ এই মুহূর্তে আই নিডেড টু রাইজ আপ টু দি ওকেশন, আমার এটাই কর্তব্য ছিল। এর ফলাফল কি হবে এটা তো আমার হাতে নেই, ও কি করবে এটা তো আমি জানি না। ধরো যখন তোমাদের দিদিরা পড়াচ্ছেন, প্রত্যেকে কি এনশিওর করতে পারেন তোমরা একই নম্বর পাবেন? ওরা নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু তারপর তো তোমাদের পড়াশোনাও আছে, তারপর তো একটা নাম্বার হবে, তাহলে এটা তাদের হাতে নেই, তোমার বলাটা তোমার হাতে আছে। বাউন্ডারিজও যেখানে হায়ারার্কি আছে, সহেলি যে প্রশ্নটা রাখলেন, ভেরি ইম্পর্টেন্ট। একটা ছোট উদাহরণ আমি দিতে পারি, যেটা অনেক সময় ক্লাসে আমি আমার স্টুডেন্টসদের ক্ষেত্রে যখন শিক্ষকতা করতাম তখন ব্যবহার করেছি। অনেক সময় হয়তো কোনো একজন শিক্ষক ক্লাসে এসে বুলি করেন, এরকম অনেক কলেজও পেয়েছি। এমন কোনো উক্তি করছেন, হয়তো কেউ একটা পড়া খারাপ উত্তর দিয়েছে বা কিছু, তিনি খুব ছোট করে কথা বলছেন, সেই শিক্ষার্থীর প্রতি যে ধরনের উক্তি করছেন সেটাতে তাকে খুব অসম্মান করা হয়। তুমি এটা পারোনি বা ইত্যাদি, তোমাকে বকাবকি করতে পারলাম সেটা অন্য কথা, সে তো শাসন নিশ্চয়ই প্রয়োজন, শাসন অনুশাসন অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা না একটা ছোট বাচ্চাও বোঝে যে আমাকে সংশোধন করার জন্য বলা হলো নাকি অসম্মান করার জন্য বলা হলো। এবার যদি এমন হয় যে সেটা আমার হায়ারার্কিতে কেউ করছে, আমরা সমবেতভাবে একটা সিগন্যাল দিতে পারি। সেই সিগন্যালটা কি? আমরা কেউ হাসবো না, রিয়াক্ট করব না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ল্যাঙ্গুয়েজ। ক্লাসে এনি যদি কখনো এসে এমন কোনো উক্তি করেন যার সঙ্গে আমরা সহমত নই, আমার সহপাঠিনীর প্রতিও যদি করে থাকে, আমরা হ্যাঁ হ্যাঁ করে হাসলাম না, আমরা চুপ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। আমি তাকে বুঝিয়ে দিলাম যে এই উক্তিটা এখানে সেই অর্থে সমাদৃত নয়, এন্টারটেনমেন্টের অংশ নয়, একটা ঘরেও সেটা হতে পারে। আমরা 5 জন বসে কথা বলছি, কেউ এমন একটা উক্তি মাঝে মাঝে করে যে ধরনের উক্তি আমরা অপছন্দ করি, আমাদের রুচিতে লাগে, আমরা ওই উক্তিটায় আর এনগেজ করি না, নন ভার্বালিও এনগেজ করি না। তিনি যে হায়ারার্কিতেই থাকুন, সরাসরি বলতে না পারলেও অসরাসরি আমরা একটা বার্তা দিচ্ছি, কথা ঘুরিয়ে দিচ্ছি, অন্য কথা বলছি, ওনার ওই উক্তিটাকে ধরে এগোচ্ছেই না আলোচনা। আর তাতে অনেক সময় কিছু কিছু মানুষ সোশ্যাল কিউজ পেতে পারে যে আমরা কিন্তু এটা যদি, কারণ অনেক সময় না মানুষ অনেক হাবিজাবি কথা বলেন জাস্ট বিকজ দে ফাইন্ড ইট আ পারফরমেন্স, সোশ্যাল পারফরমেন্স। এটা বললে লোকের কাছে আমি একটা বেশ একটা হবে, কিছুই হবে না, লোকের কাছে তোমার অজ্ঞতার প্রমাণ তুমি দিয়ে যাবে, আর কিছুই হবে না, কিন্তু সেটা তিনি বুঝতে পারছেন না। তাকে তাহলে আমরা কোথাও ইন্ধন দেব না। আমরা একটা হঠাৎ মানে একটা হিরণময় নীরবতা নেমে এলো, কেউ আর কোনো উক্তি করছে না, ফ্যাল ফ্যাল করে জাস্ট তাকিয়ে আছে, ব্যাস এনার্জি দেওয়া হলো না। যে স্টিমিউলাসকে তুমি এনার্জি দেবে সে তোমার সঙ্গে থাকবে, সে তোমার ভেতর থেকে উঠে আসাই হোক, বাইরে থেকে প্রোভাইডেডই হোক,
যেখানে বেড়া টানতে পারছো টানো, যেখানে বেড়া টানতে পারছো না এনার্জি দেওয়াটা বন্ধ করো, অ্যাটলিস্ট সেটুকু অ্যাটেম্প্ট নিয়ে দেখো। হ্যাঁ, আর কোনো ওইখানে একটা হাত উঠেছিল, ঠিক এই যে, ও তোমার ওর পাশে একটা, ওর প্রশ্নটা একটু নিয়ে নি বাবা, ও অনেকক্ষণ আগে হাত তুলেছে। হ্যাঁ, পেছন থেকেও কিন্তু প্রশ্ন করা যেতে পারে, এখানে প্রশ্ন করলে কোনো নম্বর টম্বর কাটা যাবে না। হ্যাঁ বলো। হুম। অনেক সোশ্যাল মিডিয়া ব্লোয়ার বা ট্রান্সফরমেশন একটা জিনিস কমন থাকে যে they have been told a lot or bullied a lot by their family relatives, এটা একটা কমেন্ট আছে। তো ওইটা দেখে এটা মনে হয় ক্রিটিসিজম হচ্ছে, ওইটা নাকি খুব ভালো হয়ে গেল, তাহলে ওর যদি ক্রিটিসিজম ভালো হচ্ছে, আমি কেন ক্রিটিসিজমের একটা লিক হয়ে যাচ্ছে, is my life weak or they are strong enough? তো এটা কি নাম তোমার? শ্রীবাণী দাস। শ্রীবাণী। শ্রীবাণী। শ্রীপালি, আচ্ছা, থ্যাংক ইউ। দেখো এটার অনেকগুলো দিক থাকতে পারে, ওর ভালো মন্দটাই বা আমি ঠিক কিসের নিরিখে ভাবছি আমরা জানি না বাবা, কারণ ওর ভালো লেগেছে কি না আমরা জানি না। কিন্তু দেখো অনেক সময় লোকে বলে না যে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো আ পাবলিসিটি, তাতে পাবলিসিটি হয়তো হয়, হয়তো তুমি দেখছো যে তাতে তার একটা পার্টিকুলার পোস্ট অনেক ভিউজ পেলো, অনেক লাইকস পেলো, সাবস্ক্রাইবার্স পেলো, তার পপুলারিটি হয়তো এলো, তো সে তো চার্লস শোভরাজও একটা সময় খুব পপুলার ছিলেন, হ্যাঁ, তাহলে তাকে কি আমরা অ্যাসপায়ার করবো নাকি যে আমরা যেন সবাই ওনার মতন হতে পারি? এটা তো কোনো কাজের কথা না। বা যখন আমরা কোনো একটা ক্রাইমের খবর পড়ি, তারা তো তত কিছুদিনের জন্য পপুলার হন। তাহলে ভালো হলো না মন্দ হলোটা আমরা জানি না। যদি এটা ধরে নিই যে ওটাই ওর আর্নিংয়ের পথ, কারণ এখন তো অনেকে সত্যিই সোশ্যাল মিডিয়ার রিলস থেকে আর্ন করছে, এবং যেহেতু আমাদের দেশে চাকরি ইত্যাদি নিয়ে একটা সংকট আছে, আমি এটাও মনে করি যে আমাদের একটা সামগ্রিকতায় ফেলে দেখতে হবে। যদি কিছু মানুষ এটা করে রোজগার করতে পারেন, আমি যদি তাকে অল্টারনেটিভ দিতে না পারি তো ওটা কেড়ে নেওয়ার অধিকারই বা আমাকে দেয়। কিন্তু এই মানুষটিও যখন ট্রোলড হচ্ছেন, তার সত্যিই কেমন লেগেছে, তার ভেতরে কি চলেছে, এইটা শ্রীপালি তার ঘনিষ্ঠ ব্যক্তিরাই জানে। এটা কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় এসে নাই লিখতে পারেন। এমনও হতে পারে তিনি সোশ্যাল মিডিয়া একটা খুব ব্রেভ ফেসে অ্যাপিয়ার করছেন এবং পৃথিবীকে জানান দিচ্ছেন যে আই রিয়েলি ডোন্ট কেয়ার, নাথিং রিয়েলি টাচেস মি। মেবি দ্যাটস ওয়ান পার্ট অফ ইট, মেবি এটা উনি হতে চান, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের হতে চাওয়া আমিটাকেও অনেক সময় দেখাই। আমার আসল আমিকে আমি বা কতবার নিজের মুখোমুখি দাঁড় করাই, সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের কথা। আমরা কি নিজেও নিজের ভেতরের সত্যিকারের যে অনুভূতি খুব নির্ভয়ে তার সামনে সৎভাবে দাঁড়াই? সারাদিনে কতটুকু সময় পারি? বহু সময় তো তার থেকে পালাতে ব্যস্ত থাকি। ফলে ওরও এক্স্যাক্টলি কেমন লেগেছে আমরা কিন্তু জানি না। বাট আমি তোমায় যেটা বলবো, আমি ক্রিটিসিজম নিয়ে কিভাবে ডিল করব এই প্রশ্নটার সাথে বরং আমি আরেকটু বেশি সময় কাটাতে পারি, কারণ ওর জীবনটা আমার জানা নেই। আমরা দেখতে পারি যে সোশ্যাল মিডিয়া আমাকে এতটা ওপর নিচে নিয়ে যাচ্ছে কেন। এভাবে যদি ভাবি যে আবারও আমরা কিছু পারফেকশনিজমেরও তো ট্র্যাপে থাকি, যেরকম আমাকে সকলের সবসময় ভালো লাগবে, এটা একটা ট্র্যাপ, এটার কোনো বাস্তবতা হয় না। এই যে ধরো যে যে হিরো হিরোইনদের নাম যখন তোমরা ভাবছিলে, এমনও তো হতে পারে যে তোমার ফেভারিট অ্যাক্টর, তাকে তোমার প্রিয় বন্ধুরই ভালো লাগে না, সম্ভব তো। তাহলে ভালো হলেই বা পপুলার হলেই সকলের তাকে ভালো লাগবে এমন না হতে পারে। এমন অনেক গায়ক আছেন যাদের হয়তো সকলের ভালো লাগে না, তোমার ভালো লাগে। তো তাহলে কি তিনি খারাপ গায়ক? মোটেই না। এই দিয়ে যদি আমি ভাবি যে তাহলে কিছু মানুষের কাছে আমি পৌঁছবো, কিছু মানুষের আমায় ভালো লাগবে, কারোর হয়তো আমায় ভালো লাগবে না, আমি সারাক্ষণে তুল্যমূল্য বিচার করে কেন আমার আত্মমূল্যায়নকে স্থির করছি? ওই জন্যই বললাম যে এটা একটা এদিকের হাওয়া ওদিকের হাওয়া, মানে এটা কিরম জানো তো, নৌকাকে তুমি হাওয়ার হাতে ছাড়বে না দাঁড়ের হাতে ছাড়বে, এটা তোমায় দেখতে হবে। দাঁড়টা তোমার হাতে আছে, হাওয়া তোমার হাতে কোনোদিন ছিল না, আগামী দিনেও থাকবে না। আর হ্যাঁ, ওই তো পেছন থেকে হাত উঠেছে। এই তার এই না না ইস, ও অনেকক্ষণ আপনাকে কি 1 মিনিট একটু আটকাবো প্লিজ? আমি একটু ওর প্রশ্নটা নিয়ে নিই, ও বেচারি অনেকক্ষণ আপনি থাকুন না, ওটা আপনার হাতেই থাকুক, বলুন। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক। হুম হুম।
নিশ্চয়ই। হুম। হ্যাঁ, রাইট। হুম হুম। আম, অনেক সময় হতে পারে বাবা, যেটা এমন একটা জায়গায় ঘা দিয়েছে যেটা আমার এখনো ভেতর থেকে হিলড হয়নি। ধরো অনেক সময় তো এমনও হয় যে একটা কিছু নিয়ে আমার একটা, আমরা যেটাকে ট্রমা বলি অনেক সময়, যে ধরো তার হয়তো একটা কোনো বিষয় নিয়ে এমনি মনের একটা জায়গা আঘাতপ্রাপ্ত। এটা আমরা অনেক সময় শরীরের কষ্ট দিয়ে খুব চট করে এটার একটা উদাহরণ টানতে পারি। ধরো কারুর একটা পা ভেঙেছিল, জুড়ে গেছে, কিন্তু ওই পাটায় একটু বেশি হাঁটাহাঁটি করলেই ব্যথা হয়। মনেরও এরম অনেক অনেক জায়গা থাকে, মন তো ভাবে দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া গেলে দেখতে হতো না তার যা চেহারার ছবি বেরোতো, যদি এক্সট্রা প্লেটে বার করা যেত। কিন্তু তারও ওরম অনেক ভঙ্গুর জায়গা আছে যেখানটায় হাত পড়ে গেলে আমাদের ওই ব্যথাটা থাকে। আমি বলবো এটা নিয়ে অফকোর্স যদি মনে করো সেরমভাবে কখনো কারোর সাথে প্রফেশনালি থ্রু থেরাপিও অ্যাড্রেস করা যেতে পারে, কিন্তু নিজে নিজে যেটুকু কাজ আমরা করতে পারি, একটা হচ্ছে আমি বারংবার নিজেকে জিজ্ঞেস করতে পারি যে আমার এক্স্যাক্টলি ঠিক কোনখানটায় খারাপটা লাগছে। কারণ আমরা না অনেক সময় আমাদের মন খারাপের সঙ্গে একটা সংলাপেও আসি না। মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমার মনটা খারাপ হলে আমরা দৌড়ে তার থেকে পালানোর চেষ্টা করি, তৎক্ষণাৎ একটা ডিস্ট্র্যাকশন আনি। এটাও কি হয় জানো তো, ধরো যদি আমার শরীর খারাপ হয়ে থাকে, আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি যে আমার না ভীষণ শরীর খারাপ, উনি যদি বলেন কি হয়েছে, জানি না, যেই শরীর খারাপ লাগতে শুরু করেছিল টিভি দেখছিলাম, ভুলে গেছি কি হয়েছে, কিন্তু আমার শরীর খারাপ, এই কথার তো কোনো মানে হয় না। তাহলে পেন মনেও যদি জাগে, আই হ্যাভ টু লুক ইনটু দি আইজ অফ দ্য পেন। ওর চোখের দিকে তাকিয়ে দেখো ওর কোত্থেকে কষ্টটা আসছে, কি হচ্ছে ওর, যে কথাটা আমি শুনেছিলাম সে কথার একটা পুনরাবৃত্তি আমার মন করছে বটে। এক হচ্ছে যে প্রথমবার শোনাটা আমার হাতে ছিল না, কিন্তু মন যখন ওই হাতের লেখা প্র্যাকটিস করার মতন ওই স্মৃতির পুনরাবৃত্তি ঘটাচ্ছে, আমি যদি বোঝার চেষ্টা করি এটার মধ্যে দিয়েও কি উত্তর খুঁজছে, একটা মীমাংসা চাইছে, না হলে তো এটাকে ঘূর্ণায়মান করতো না। কি মীমাংসাও পাবে, আমি যদি এটা নিজেকে জিজ্ঞেস করি। আচ্ছা আমি যেটা নিয়ে ব্রুড করছি, এক্স্যাক্টলি কি পেন এখান থেকে আসছে, কোন জায়গাটা ওই কথা দিয়ে উনি আমার থেকে সত্যিই কেড়ে নিতে পেরেছেন। তবে একটা রিমার্ক করেছেন, কি লুজ করেছি আমি থ্রু দ্যাট রিমার্ক, ইট ইজ জাস্ট আ কমেন্ট। এটা যে কোনো উক্তির ক্ষেত্রে সত্যি। একটা উক্তি আমার থেকে কি কেড়ে নিতে পারে। ধরো এই যে কেউ যদি কাউকে বলে যে তোকে না আজকে কিরম একটা মুখটা শুকনো লাগছে, তাতে কি হলো, আমার আমার মুখের ভেতর থেকে সমস্ত হাইড্রেশন বেরিয়ে গেল, আমার আমার এক্ষুনি একদম মানে সাংঘাতিক শরীর খারাপ হয়ে যাবে, আমি ডিহাইড্রেটেড হয়ে স্যালাইন নেব, কিছুই তো হবে না। তাহলে একটা উক্তি আমার থেকে কি কেড়ে নেয়, কোনটুকু আমি সত্যি লুজ করলাম। আচ্ছা তা যদি না হয়, তাহলে বারবার এই কথাটা যখন মনে আসছে, আমি যদি মনকে বলি যে না আমি এটাই যে ব্রুট করছি, এই ব্রুট করার মধ্যে দিয়ে আমি কি আবার ওই মানুষটি হয়ে গিয়ে নিজেকে আরো কষ্ট দিয়ে ফেলছি না। কারণ দেখো ওই ব্যক্তি তো এখন আমার সঙ্গে আর নেই, আমি তো আমার সঙ্গে বাড়ি ফিরে এসেছি। তাহলে যার উক্তি আমার তখন ভালো লাগেনি, তাকে আসন পিড়ি করে মাথায় বসিয়ে রাখছি বা কেন। মন অনেক সময় আমাদের সঙ্গে একটা কোনো খারাপ উক্তির মাধ্যমেও যুক্ত থাকতে চাইতে পারে। কিন্তু ধরো যদি এমন হয় যে তোমার ব্যস্ততা আছে, কলেজে বেরোবে বাড়ি থেকে, এমন সময় কোনো একজন পাড়ার কেউ এলো, আমরা তো তাকে বলি না কাকিমা চা খাবে, নাকি বলি ঠিক আছে কাকিমা উঠি, করি তো। মন যে উক্তির কাছে দাঁড় করালে তোমার ভালো লাগছে না, তাকেও ওই কাকিমার মতো ট্রিট করো, ঠিক আছে কাকিমা উঠি। ওকে কিউজ দিও না যে তুমি এখন ওর মুখোমুখি বসে ওর কথা শুনবে। যত ওর সঙ্গে তুমি আরো ডিটেল আলোচনায় তখন যাবে, তখন তোমাকেও আরো একই কথা বলতে থাকবে। প্রথমে ওকে তাকিয়ে দেখে না ওর কি বলার আছে। ও যদি বলে যে না তার মানে আসলে তুই খারাপ দেখতে, অ্যান্টিডোট অ্যাপ্লাই করো, যেগুলো শুনলাম আমরা। এবার যদি দেখো অ্যান্টিডোট অ্যাপ্লাই করার পরেও একই কথা বারবার বলছে, তখন বলো কেন ব্রুট করছি, আর আমি বা এখন ওর সামনে বসে থাকবো কেন, মীমাংসা তো হয়ে গেল। এবার ও যা বলার বলুক, লেট মি ডু মাই ওয়ার্ক। এই দুটো মডেলে এটার সাথে ডিল করা যায় কিনা দেখো। এবার একটু পেছনের প্রশ্ন নিই। থ্যাংক ইউ। হ্যাঁ। কোনো খারাপ লাগা বা কোনো বিষয় নিয়ে আমি তোমার ক্রিটিসাইজ করছি, শুধুমাত্র তোমার
ইউ সো মাচ দীপিকা। দেখো এটার দুটো দিক থেকে উত্তর দেওয়ার আছে, কারণ অনেক সময় এমন হতেই পারে যে যিনি বলছেন তার হয়তো মনে হচ্ছে যে আমি তোমার ভালোর জন্যই বলছি, কিন্তু বলে ভালো হচ্ছে কিনা জানি না। আমার এক বন্ধু আমাকে একটা অসাধারণ কথা একবার বলেছিল, তার সাথে আমার একটা কিছু নিয়ে একটা মনোমালিন্য হচ্ছিল। তো আমি একটু মানে মন খারাপ নেই, তারই একটা কথায় আমার ভালো লাগেনি। তো আমি তখন তাকে বলেছিলাম যে না কিন্তু তুই তো ঠিকই বলেছিস। তো তখন ও রিফ্লেক্ট করেছিল, বুঝেছিল আমার কষ্ট হয়েছে এবং বলেছিল হ্যাঁ ঠিকই বলেছি, কিন্তু বলে ঠিক করিনি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ঠিক বলেছি, কথাটা ঠিক, মানে আমায় যেটা বলেছিল ও কিন্তু তার উক্তিটা থেকে রিট্র্যাক্ট করলো না, কিন্তু এটাও রিয়েলাইজ করলো যে এই কথাটা আমায় বলে ঠিক করেনি কেন, বিকজ আই ওয়াজ হার্ট, আমি কষ্ট পেয়েছিলাম। তো এই জায়গাটায় আমি বলবো যে আমাদের যখন এটা কেউ বলছেন তারা অনেক সময় না এতটা তলিয়ে নিজের ইন্টেনশনটাকে দেখে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খুব থটলেসলি আচরণ করি। আমাদের নিজেদের কোনো আচরণের আগে যদি আমরা একটু ভাবনা আনতে পারি তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছুকে আমরা অ্যাভয়েড করে যেতে পারতাম। তো যদি এমন হয় যে তার হয়তো মনে হচ্ছে যে সে ক্রিটিসাইজ করে দারুণ উপকার করলো, কিন্তু যাকে বললো তিনি খুবই আহত হলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই উদ্দেশ্য তো সফল হলো না। তার কারণ যদি তোমার যে আমিকে কাজে লাগিয়ে উত্তরণ হবে, আমি সেই আমিরই বিশ্বাসটুকু কেড়ে নিই, তুমি এ নদী পার হবে কাকে দিয়ে? নেই তো, আমি তো ওটাকেই গুড়িয়ে দিয়েছি তোমার, হয় না সেটা। তাহলে ক্রিটিসিজমের ভাষা কি হবে, কিভাবে বলবো, এটাও আমাদের ভাবতে হবে। আমাদের কঠিন সংলাপে যখন যাচ্ছি, সমালোচনা করছি, ফিডব্যাক নিশ্চয়ই আমরা দেব, বাট হাউ, এটাও একটা একটা আর্ট। আমরা বহু মানুষ এটা নিয়ে অত সযত্নে ভাবি না। যেটুকু আমার বলার যে যদি কারুর কথায় আমার মনে হয় যে সে ক্রিটিসাইজ করলো, যে ক্রিটিসিজমের ধরনটা আমার একদম ভালো লাগেনি, আমরা আবার ওই চায়ের পাতার মতন ভাবতে পারি যে যে কন্টেন্টটা, তাতে যদি কিছু পয়েন্ট আমার মনে হয় দ্যাট আই ক্যান ইউজ ফর মাই সেলফ গ্রোথ, মেবি সেটুকু আমি ছেঁকে নিলাম। কিন্তু বাকি যে উক্তির ধরনে কিছু ভেজাল রয়েছে যা আমার কোথাও আমার আত্মবিশ্বাসকে বা আমার নিজের ভেতরের যে নিজের সঙ্গে ভালো থাকাকে কোথাও খর্ব করছে, ওটাকে আমায় আস্তে আস্তে সরাতে হবে। কারণ আমার মন জুগিয়েও গোটা পৃথিবী সবসময় চলবে না, চললে ভালো হতো কিন্তু চলবে না। তাহলে যে অংশটা নিয়ে আমার অসুবিধে হচ্ছে, আমি এবার সেটাকে বারবার নিজের কাছে আউড়ে যাব না, কারণ আমরা সেটাও অনেক সময় করি, অ্যান্ড দ্যাট কিপস অন অ্যাডিং পেন টু মি। কামিং ব্যাক টু দি আদার পার্ট অফ ইয়োর কোয়েশ্চেন, আমরাও যেন এটা মনে রাখি যখন কারোকে ক্রিটিসাইজ করছি, মাই ইন্টেনশন ইজ নট টু ড্যামেজ ইউ, বাট টু অ্যাকচুয়ালি গিভ ফিডব্যাক অ্যাবাউট ইয়োর অ্যাকশন। আমি তুমি খারাপ বলছি না, তোমার এই অ্যাকশনটাকে সাপোর্ট করছি না। আমার মনে আছে আমি ওই যখন শিক্ষকতা করতাম তখন আমার মনে আছে একটা কি পড়ানো নিয়ে একটা স্টুডেন্টকে ভীষণ কম নম্বর দিয়েছি, খুব খারাপ লিখেছে ইত্যাদি। তো সে দেখছি খুব গোজ করে দাঁড়িয়ে আছে। তাহলে আমি হলো কি, আপনি তো আমাকে আর ভালোবাসবেন না? মামা বালাই আর ভালোবাসবো না কেন, নম্বর এই এর থেকে বেশি পাবে না। আসলে তো ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ও ভালো নম্বর পেলেই ওকে ভালোবাসবো, এই কথা কে বলেছে? আমি তো সার্ভিস প্রোভাইডার চাইনি, শিক্ষার্থী চেয়েছি। তাহলে আমায় সারাক্ষণ তোমরা ভালো বোধ করো তবে ভালোবাসবো, এটা তো ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনে নেই তো ভালো খুবই বাসি, নম্বরটা খারাপ দেবো কারণ পরীক্ষাটা খারাপ দিয়েছো। এই ক্ল্যারিটি যদি তাকে আমি দিতে পারি তাহলে তার ফিডব্যাক নিতে অসুবিধে হওয়ার কথা না। আমি তোমাকে প্রত্যাহার করছি না, তোমাকে ত্যাগ করছি না, তোমায় খারাপ বলছি না, তোমার এই অ্যাকশনটাকে আমি নিয়ে কোথাও তোমার সাথে আলোচনায় আসছি এবং সেখানেই বলতে পারি দেখ এইটা অখাদ্য লিখেছিস, কম নম্বর দিয়েছি, এই পার্টটা ভালো লিখেছি, সেটা বিল্ড আপ করা যায়। এটাও একটা ফিডব্যাক হতে পারে। আমি দুটো দিকে তাকে দেখাতে পারি, যাতে তোর দ্বারা আর কিছুই হইল না এটাও তাকে আমরা না বলি। এবং যেটা নিয়ে আমাদের আজকের টপিক দেখা নিয়ে, ওয়ান সেকেন্ড আমাদের সত্যি এত কমেন্ট করাকরির কী বা আছে? এটা এতই অনিত্য, সারাক্ষণ বদলাচ্ছে এবং তাতে আমরা সারাক্ষণ এত ধরনের রংচং চাপিয়ে নানান রূপে অবতীর্ণও হতে পারছি। এর কী বা সত্যতা আর কী বা তার স্থায়িত্ব, তাই নিয়ে এত আলাপ আলোচনা দিয়ে কোথায় বা পৌঁছচ্ছি আমরা। ফলে সেইখানে সুস্থ থাকা না থাকা নিয়ে আলোচনা হতে পারে, এর চেয়ে বেশি আর কি থাকতে পারে? খুব কিছু থাকতে পারে না। কিন্তু আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করবো না, তোমার প্রশ্ন অলরেডি নিয়েছি। আর কি কেউ আছে? যদি না থাকে তাহলে তোমার কাছে আসবো। ওদিকে কি আর কেউ আছে? পেছনে, এদিকে এদিকে এদিকে। লাস্ট কোয়েশ্চেন। ইয়েস, অন্বেষা, অভিপ্সা, ঠিক, হ্যাঁ।
রাইট রাইট অভিপ্সা, হ্যাঁ। দেখো এটার ওয়ান্স এগেন এটাকে অনেকগুলো লেন্সে ফেলে এটার উত্তর হতে পারে। এক এক ধরনের ডিসিপ্লিন, এক এক ধরনের উইজডম এটার উত্তর এক একভাবে খুঁজেছে। তুমি সাইকোলজি নিয়ে আহ, পড়াশোনা করো, বেশ। তো সাইকোলজি আমাদের একটা পথ দেখায় যেখানে আমাদের অন্যদের মন বোঝার পাশাপাশি সাইকো অ্যানালিসিস, সেলফ অ্যানালিসিস, নিজের মনকে জানার একটা বড় প্রশিক্ষণ বা অধ্যায়ের কথা বলে, যেখানে আমাদের নিজেদের মনের যে একটা গঠন, অন্তত এ জীবনে যতক্ষণ দিন থেকে মনে করতে পারছি, সেখানে কোথায় কোথায় কী কী মেরামত দরকার, কোথায় কোথায় কী কী ভালনারেবল পয়েন্টস রয়ে গেছে, যেটা হয়তো আমার বারবার ফিরে ফিরে আসে এবং একটা ওই বললাম একটা দুঃখ আর একটা দুঃখকে টেনে আনতে পারে। তাহলে কি হলে কাকে কাকে আমি টেনে আনি, বা আমার কোর ফিয়ার্স কী কী। দেখবে অনেক সময় অ্যাংজাইটি যখন আমাদের হয়, ডিপ্রেশন আর অ্যাংজাইটির একটা মূল পার্থক্য হচ্ছে ইন অ্যাংজাইটি আমরা তখনও কিছু একটা ফিক্স করতে চাইছি, আমরা খুব রেস্টলেস হয়ে যাই, একটা কিছু করতে হবে, আই হ্যাভ টু ফিক্স ইট, একটা কিছু করতে হবে। ডিপ্রেশন আমাদের স্থবির করে দেয়, আমাদের মনে হয় কিছু করেই আর কিছু হবে না, একটা গভীর হতাশা কাজ করে। ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ স্টেটে আর থাকি না, একটা ইনঅ্যাকশন চলে আসে। ওয়্যারাজ অ্যাংজাইটি আমাদের অ্যাক্টিভ করে কিন্তু খুব কনস্ট্রাকটিভলি অ্যাক্টিভ করে না। এই বাবা বাড়ি ফিরতে দেরি হচ্ছে, আমি পায়চারি করছি, তাতে বাবা তাড়াতাড়ি ফিরবেন না। কিন্তু অ্যাংজাইটি আমাদের অস্থির করে তোলে, ডিপ্রেশন আমাদের বলে ফিরেই বা কি না ফিরেই বা কি বলে আমি একদম খাটে শুয়ে রইলাম, দ্যাটস মোর ডিপ্রেশন। তো কোথাও যদি আমরা একটু নিজের মনের মধ্যে তাকিয়ে দেখি যে কোথায় কোথায় গিট পাকিয়ে রেখেছি, সেটা সাইকোলজিক্যালি আমি কারোর সঙ্গে কথা বলেও করতে পারি, সেলফ অ্যানালিসিস করে করতে পারি। ফ্রয়েড তো নিজের অ্যানালিসিস নিজেই করেছিলেন, ফলে সেটাও করা যেতে পারে। তবে সাইকো অ্যানালিসিসের যে ট্রেনিং হয় তাতে তুমি কারুর একজনের উপস্থিতিতে তার সাথে ধারাবাহিক কথা বলার মধ্যে দিয়ে কেন আমার মন বারবার বিষণ্ণতার দিকে ঝুঁকছে বা বেশি উদ্বেগের দিকে ঝুঁকছে, একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েশন কেন হচ্ছে, কিছুটা ধরা যাক এই কদিন আগে আমি একটা অন্য ইউনিভার্সিটিতে আমার লেকচার ছিল, সেদিনই ভূমিকম্পটি হলো। এবার মানে চলছে তখন, ইনফ্যাক্ট রেজিলিয়েন্সের ওপর ছিল লেকচার। আমি বললাম যে এরম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা চাইনি, ফ্রম ফিয়ার টু রেজিলিয়েন্স, দ্যাট ওয়াজ দ্য টপিক। ফিয়ার একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে নেমে পড়লো। এবং যেখানে ছিল কলেজটি সেটা বারাসাতের একদম এন্ডে, ফলে খুব বোঝা গেল, মানে একদম রিয়েলি কাঁপছে বোঝা গেল। কেন এটা বলছি, সেখানে সবাই অ্যাংশাস হলো ন্যাচারালি, আর 5 তলার ওপরে একটা জায়গায় হচ্ছে, প্রত্যেকেই অ্যাংশাস বোধ করেছি, সকলেই অ্যাংশাস হয়েছি। এটার তো একটা রিয়ালিটিও আছে, যেটা দেখার সেটা হচ্ছে সে কতক্ষণ আমার সঙ্গে রয়েছে এবং কতক্ষণ ধরে কত তীব্রতায় আমার ওপর প্রভাব বিস্তার করতে পারছে। সেটা অ্যাংজাইটি হোক, প্যানিক অ্যাট্যাক হোক, ডিপ্রেশন হোক, সেটা দেখার। এবং সেখানে ডেফিনেটলি আমার মনের ভেতরের যে যে অংশগুলো এখনও আনহিল্ড রয়েছে তার থেকে একটা উত্তর খোঁজার জায়গা থাকতে পারে। আরেকটা টেকনিক হচ্ছে মাইন্ডফুলনেস, যেটাতে আমি নিজের মনের মধ্যে কি চলছে সঙ্গে মাঝে মাঝেই বসি। সেটা কোনো ফর্মাল মেডিটেশনও হতে পারে, যদি সেটাতে কারোর অভ্যাস থাকে বা ইচ্ছে থাকে সে সেটা এক্সপ্লোর করে দেখতে পারেন। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি প্রায় 6 বছর সাইকো অ্যানালিসিসের মধ্যে দিয়ে গেছি। আমার মেডিটেশনের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়, কিন্তু একেবারে পার্সোনালি স্পিকিং আমার দীর্ঘ সাইকো অ্যানালিসিস থেকে আমি নিজেকে যতটা চিনেছি, মেডিটেশন আমাকে তার থেকে অনেক বেশি নিজেকে দেখিয়েছে। ফলে আমি বলবো মাইন্ডফুলনেস প্র্যাকটিস যে অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল হতে পারে আনলেস ইউ আর এক্সপোজ টু ইট। এবং প্রথম দিকে কোনো একজন টিচারের কাছে বসেই শেখা উচিত, শুধু ইউটিউব দেখে না করলেই ভালো। তার থেকেও আমরা আন্দাজ পেতে পারি যে কি কি করে রেখেছে মন, ওরে বাবারে এই সব সিনেমা বানিয়েছে, এটা দেখার দরকার আছে। এবং এই সিনেমা আমাদের অনেকের মনে অনেকভাবে হয়ে আছে, যা আমরা আসলে খুব গোড়ায় গিয়ে হিল করিনি বলে কিছু কিছু ছোট ছোট মুহূর্তে সে এসে না ওই প্রেশার কুকারের সিটিগুলো দেওয়া হয়নি তো, ফলে বাস্ট করিয়ে দিতে পারে। আমরা যদি মাঝে মাঝেই শান্ত হয়ে তার মুখোমুখি বসে তাকে কথা বলতে দিই, সে আনটাইমলি ডিস্টার্ব করে না। মন যা দিয়ে আমাকে উদ্বিগ্ন করছে, অবসন্ন করছে, ওগুলোও কিন্তু যে কোনো সিমটম অ্যাকচুয়ালি আমায় কিছু বলতে চায়। আমরা যদি মাঝে মাঝে আচ্ছা কি বলতে চাস বলতো বাবা করি, তাহলে দুষ্টু বাচ্চার মতো যখন তখন এসে বিরক্ত করবে না, কেন জানে যে দিনের মধ্যে এই সময়টায় আমার কাছে আমার মন ফেরে। তো আমার যিনি টিচার তিনি মাইন্ডফুলনেস ক্লাসের সময় সবসময় বলেন যে কাম ব্যাক টু ইয়োর মাইন্ড, মাইন্ডফুলনেস ইজ কামিং ব্যাক টু হোম।
তোমার ভেতরের ঘরে ফেরো। এই সময়টায় তুমি ওইখানে একটু এসে বসো। এই যে তুমি এসে বসছো, মন অনেক কিছু বলতে আসবে, জানো তো, ওই হয়েছে, এই হয়েছে, এই করেছে, ওই করেছে, কালকের এটা তো প্ল্যানিং, একটার পর একটা বলতে থাকবে। দেখবে এটা করতে 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 একটা সময় আসবে যখন কিছু বলছে না, একটু শান্ত হচ্ছে, ওইটুকুর মধ্যে তুমি টের পাবে দ্য ক্যাপাসিটি অফ ইয়োর মাইন্ড, যে সে এটাও আছে, তার মধ্যে শুধুই ওরে বাবারে মারে নেই। কিন্তু সেটাও একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা নিতে পারি। সো সাইকোঅ্যানালিসিস তার একটা অংশ হতে পারে। অল আই উড সে ইজ সকলকে নির্দিষ্ট একটা পথই নিতে হবে এমন নয়, তোমাকে যেটা রেজোনেট করে সেই পথ নাও, কিন্তু ভালো থাকার পথ থেকে সরো না, কারণ এটা আমরা প্রত্যেকে ডিজার্ভ করি। আর ওইটা যদি ঠিক রাখতে না পারি, কাউকে ভালো রাখতে পারবো না। একটা ব্যাঁকা সাঁড়াশি দিয়ে গরম জল নামানো যায় না। তো আমি যদি সাঁড়াশি হই, আমাকে ঠিক থাকতে হবে, নাহলে আই উইল নট বি এবল টু হোল্ড সামথিং এলস দ্যাট আই এম টেকিং রেসপন্সিবিলিটি অফ। এইটা আমাদের প্রত্যেককে কেয়ারফুলি দেখতে হবে। আর সাইকোলজি নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে তো বিশেষ করে, কারণ তোমার অনেকের থেকে অনেকটা শোনার থাকবে। সেখানে আমি যদি স্পঞ্জ হয়ে যাই, শুধু আহরণ করছি, আই হ্যাভ টু বি আ মিরর, স্পটলেস মিরর, রিফ্লেক্ট করাবো, নিয়ে স্পঞ্জ নিয়ে ভারী হয়ে বাড়ি চলে এলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা অসাধারণ উপস্থাপনার সাক্ষী রইলাম আজকে। কিভাবে যে সময়টা কেটে গেল 2 ঘন্টা, সত্যি আমরা বোধহয় কেউই বুঝতে পারিনি। ডক্টর ব্যানার্জি প্রথম 10 মিনিটের মধ্যেই আমাদের মনের কাছাকাছি চলে গেছেন। তারপরের বাকি সময়টা মনের একেবারে অতল সমুদ্রে ডুব দিয়ে গেলাম, এবং এক এক করে ক্রমশ আমাদের মনের দরজাগুলি খুলে খুলে উকি মেরে দেখলাম যে কেমন লাগলো। বিচিত্র এর অভিজ্ঞতা। আর তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেগুলি শিখলাম, যে মনকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, রশিটা শক্ত করে ধরে রাখতে হবে, ওনার কথায় বেড়া দিতে হবে। মনকে নিজেকে মনের হাতে ছেড়ে দিলে চলবে না, মনকে রশি টেনে ধরে রাখতে হবে, এবং সেইভাবেই নিজের সঙ্গে এবং অপরের সঙ্গে মোকাবিলা করতে হবে। নিশ্চয়ই মনে থাকবে এই আলোচনা স্বভাবটা আমাদের সবার। ডক্টর অনুত্তমা ব্যানার্জিকে আমাদের কলেজের সকলের তরফ থেকে, অধ্যক্ষা মাতাজির তরফ থেকে, আমাদের সমস্ত অধ্যাপিকা শিক্ষিকাদের তরফ থেকে, অশিক্ষক কর্মচারীরা যারা আছেন তাদের তরফ থেকে, সন্ন্যাসিনী মাতাজিরা যারা আছেন, এবং সর্বোপরি আমাদের ছাত্রীদের তরফ থেকে অজস্র ধন্যবাদ। আশা করি উনি আবার আসবেন আমাদের মনের দরজায় কড়া নাড়তে, এবং আমরা আবার ওনাকে শোনার সৌভাগ্য পাব। আইকিউএসির তরফ থেকে অধ্যক্ষা মাতাজিকে ধন্যবাদ জানাই, প্রতিনিয়ত আমাদের পেছনে লেগে থেকে এই বিচিত্র কর্মকাণ্ড করিয়ে দেওয়ার জন্য। জেন্ডার রিসোর্স সেন্টারের সঙ্গে যুক্ত সমস্ত দিদিদের ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন বিষয় নিয়ে তারা আমাদের সামনে এই রকম সেমিনার আয়োজন করবেন। এবং শেষে এখানে উপস্থিত সমস্ত শ্রোতা এবং আমার প্রিয় ছাত্রীদের ধন্যবাদ জানাই আজকের এই সেমিনারটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ।